আমাদের দিবু মার্টিনেজ, এমিলিয়ানো মার্টিনেজ দ্বিতীয়বারের মতো ফিফার বর্ষসেরা গোলরক্ষক হলো এবং এই কালে নাকি সর্বকালেই আমি ঠিক নিশ্চিত না একমাত্র গোলরক্ষক হিসাবে টানা দুবার ব্যালন ডি'র জিতলো, টানা দুবার ফিফা বেস্ট জিতলো। এটা ট্রিমেন্ডাস একটা ব্যাপার। একই সঙ্গে সে গত কয়েক বছরের মধ্যে টানা দুইবার কোপা আমেরিকার বর্ষসেরা গোলরক্ষক হয়েছে, একবার বিশ্বকাপের সেরা গোলরক্ষক হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক খেলোয়াড়দের সংগঠনের শ্রেষ্ঠ গোলরক্ষক হয়েছে এবছর। মানে সব মিলে গত ৩-৪ বছরে মানে ২০২১ থেকে এই ২০২৪ পর্যন্ত গোলরক্ষকদের যত রকম পুরস্কার জেতা যায় অলমোস্ট সব পুরস্কার এমিলিয়ানো মার্টিনেজই জিতছে। ফলে আমরা দাবি করতে পারি যে এই সময়ের সেরা গোলরক্ষক দিবু মার্টিনেজ। এখন সেই শ্রেষ্ঠত্ব নিয়ে আলোচনা না করি, এগুলো নিয়ে অনেক কথা হয়, হচ্ছে, হবে, যে ঠিক কী করলে শ্রেষ্ঠত্ব প্রমাণ হবে। কারোর ধারণা যে ইউসিএল জিততে হবে, তারপরে লিগ জিততে হবে, কিন্তু দিবু ইন্টারন্যাশনাল জিততেছে একের পর এক, অ্যাস্টন ভিলার মতো দলরে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা 4টা ক্লিন শিট রাখা, এগুলো দিবুর শ্রেষ্ঠত্বই প্রমাণ করে। তবে আমরা শ্রেষ্ঠত্ব নিয়ে কথা বলবো না, এমনকি দিবুর লাইফের যে মজা এটা নিয়েও আজকে কথা বলতে চাই না। আজকে একটু দিবুর ওয়ার্ক এথিক্স নিয়ে কথা বলি, দিবুর অপটিমিজম নিয়ে কথা বলি। আসেন দেখেন, এমি মার্টিনেজের কথা উঠলে আপনি না হাসা পারবেন না। এমি মার্টিনেজের নাম মুখে আসলে প্রথম যে প্রতিক্রিয়াটা তৈরি হয় তার ভক্তদের মধ্যে, ইভেন তার শত্রুদের মধ্যে, ওর তো শত্রু সংখ্যা অনেক। এমি মার্টিনেজ দেখতে পারে না এরকম লোক পৃথিবীতে 1 কোটি আছে যারা হাতের কাছে পেলে কিল দিত। এখন এটা তো সম্ভব না, কিন্তু যেভাবেই হোক এমি মার্টিনেজটা দেখলে হাসি এসে যায়। এর কারণ হচ্ছে সে একটা আসলেই মজার চরিত্র। দেখেন, যার নাম হচ্ছে একটা কার্টুন ক্যারেক্টারের নামের নাম। দিবু হচ্ছে, আগে ওই যে ওর নিয়ে একদিন কন্টেন্ট করছিলাম, সেদিন বলছি দিবু হচ্ছে খুব বিখ্যাত একটা কার্টুন ক্যারেক্টার যে হচ্ছে এক জায়গায় কখনো স্থির হয়ে দাঁড়ায় না। ওর এক সিনিয়র গোলরক্ষক সেই নাম দিছিল দিবু, সে থেকে পপুলার হয়ে গেছে দিবু নামে। এবং নাম নিয়েও প্রচুর ভেজাল আছে। ওই কন্টেন্টটার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, দেখেন যে কী মজা। এটি লোকটা সারাটা জীবন মজা। এখন মজার সাইড তো আছেই। ও পেনাল্টি শুট আউটে একের পর এক মজার কাণ্ডকীর্তি করে, ওর জন্য ফিফা আইন বদলায় ফেলে। ও বিচিত্র অঙ্গভঙ্গি করে বলে যে আইন বদলায় লাভ নাই, আমি যা জেতা জিতে ফেলছি। আবার সম্মানীয় সব ট্রফি নিয়ে অশ্লীল সব অঙ্গভঙ্গি করে। আবার খুব দামি খেলোয়াড় যারা সারা পৃথিবী রেসপেক্ট করতেছে তার পুতুল নিয়ে রেসিস্ট আচরণ করতেছে। মানে এই লোকটারে আপনি কোনোভাবেই সুশীল সমাজের প্রতিনিধি ভাবতে পারেন না। সে হচ্ছে একেবারে পাড়ার বখাটে ছেলে। ফলে এই ছেলেরে দেখলে আপনার হাসি আসবে, ওর নাচ দেখলে হাসি আসবে, অঙ্গভঙ্গি দেখলে হাসি আসবে, কিন্তু আপনি জানেন না যে এর আড়ালে কি ওয়ার্ক এথিক্সওয়ালা একটা মানুষ জড়ায় আছে। দিবুর ওয়ার্ক এথিক্স নিয়ে গত বছর একটা বড় রিপোর্ট করছিল ফোর্বস। ফোর্বস এই জাতীয় রিপোর্টগুলো খুব ভালো করে যে ওর মেন্টাল টাফনেস, অপটিমিজম, তারপর খেলার প্রস্তুতি, এই ব্যাপারগুলো নিয়ে ওরা একটা স্টোরি করছিল। তো সেই জায়গায় শুরুটা ওরা যেখান থেকে করছে, যে দিবুর ওই কমন স্টোরি তো সবাই জানে। ওই যে ও ক্লাবে একটা বলের উপরে বসেছিল, তখন ও দলের 3 নাম্বার গোলকিপার এবং আর্জেন্টিনার ন্যাশনাল টিমে 3 জনের মধ্যেও নাই। সে অবস্থায় ও ইনস্টাগ্রামে ছবিটা পোস্ট করে লিখছিল যে আমার দিনও একদিন আসবে, মাই ডেজ উইল কাম। এই যে অপটিমিজম, এই গল্পটা তো সবাই জানেন। বা 2018 ওয়ার্ল্ড কাপে সে দর্শক হিসাবে ম্যাচ দেখতে গেছিল আর্জেন্টিনার। সেখানে সে আর তার ভাই খেলা দেখতেছে, এরকম একটা সেলফি পোস্ট করে সে ইনস্টাগ্রামে লিখছিল যে একদিন আমিও ওখানে থাকবো। ততদিনে তার বয়স 30 হয়ে গেছে। সে ক্লাবেই দল পায় না, ক্লাবেই 3 নাম্বার কিপার, জাতীয় দলে স্কোয়াডেই থাকে না, জাতীয় দলে প্রথম 3 জনের মধ্যেও নাই। এরপরে কিভাবে একটা লোক কল্পনা করে যে সে একদিন বিশ্বকাপ খেলবে, সে একদিন ক্লাবে তার দিন আসবে, এবং সেই আশাটা কিভাবে আসে আপনারা তো জানেন যে ইতিহাসে সেরা হয়ে গেছে। কিন্তু এই কাজটা কি শুধু সিনেমা দিয়ে হয়েছে? এই কাজটা কি রোমান্টিসিজম দিয়ে হয়েছে? গল্পটা শুনতে ভালো লাগে, কিন্তু এর পেছনে কি ওয়ার্ক এথিক্সটা লুকানো আছে ওইটা ফোর্বস লিখছে। যে দেখেন যে এই যে অপটিমিজম, এই অপটিমিজম হচ্ছে কোনো সময় হাল না ছাড়ার একটা প্রবণতা। এমি মার্টিনেজ যখন কথা বলে, ও যখন একাদশের বাইরে থাকে, তখনও যখন টিম মিটিং হয়, ওর সতীর্থরা, কোচরা সাক্ষী দেয় যে ও একাদশের বাইরে, ও জানে একটা সেকেন্ড ওই ম্যাচে ও খেলবে না। এবং খেলাটা হচ্ছে ওর ক্লাবের সঙ্গে, হয়তো অ্যাস্টন ভিলার সঙ্গে খেলা হচ্ছে, হয়তো ম্যানচেস্টার ইউনাইটেডে, এই খেলায় ও হেরে ভূত হয়ে যাবে ওর টিম। তারপরে ওর কথা হচ্ছে অবাস্তব স্বপ্ন, যে এমনও তো হইতে পারে যে আমরা হারায় দিলাম, ম্যানচেস্টার ইউনাইটেড হারায় দিলাম, হারায় দিলে আমাদের কি হবে, কিভাবে সেলিব্রেট করব, কিভাবে হারাবো,
মানে সবাই তো গেম প্ল্যানিং নিয়ে কথা বলে। ওর কথা হচ্ছে যে যদি আমরা জিতে যাই সেজন্য আমাদের তো প্রস্তুত থাকতে হবে। দেখেন ওর অপটিমিজমটা আপনার শুনতে হয়তো মানে মনে হবে যে অবাস্তব। একটা ইউটোপিয়ান ওয়ার্ল্ডে বসবাস করে। কিন্তু ও তো প্রুভ করছে যে ও যেটা স্বপ্ন দেখে সেটাকে সত্যি শুধু না সত্যির চেয়ে বেশি বানাতে পারে। ও চাইছিল শুধু স্টেডিয়ামে থাকতে আর্জেন্টিনার হয়ে, সেখানে আর্জেন্টিনার হয়ে সে একটা বিশ্বকাপ, ২ টা কোপা, একটা ফিনালেসিমা জিতে ফেলছে। ও চাইছিল শুধু একটু ক্লাবের হয়ে খেলতে, সেইখানে সে পরপর ২ বার ব্যালন ডিওর জিতছে, ২ বার ফিফার বর্ষসেরা গোলরক্ষক হইছে। ফলে সে জানে স্বপ্নটি কীভাবে সত্যি করতে হয়। এ প্রসঙ্গে ফোর্বস লিখতেছিল যে মাইকেল ফেলপস একসময় নিজের একটা ভিডিও নিয়ে ঘুরতেন। যখন রাতের বেলায় উনি ঘুমাতে যেতেন, তার আগে উনি নিজের সেরা সুইমিংগুলোর ভিডিও দেখতেন। এটা ফেলপস বলছিলেন যে প্রতিদিন নিজেরে মনে করায় দিতে হয় যে আই অ্যাম দ্য বেস্ট। ওই জিনিসটা এমির মধ্যে আছে। এমি আবার কি করে? এমি নিজেরে মনে করায় দেয় না যে প্রতিদিন আই অ্যাম দ্য বেস্ট। সে প্রতিদিন নাকি নিজের একবার ভিডিও দেখে যে ক্রুশিয়াল মুহূর্তে সে কীভাবে টিমরে বাঁচাইছিল, সে কীভাবে অসম্ভব জায়গা থেকে উতরায় আসছিল। সে ওই জিনিসটা নিজের মনে করায় দেয়। সে একটা ইন্টারভিউতে বলতেছিল, ফোর্বস এই স্টোরিটা করার সময় ওর সঙ্গে কথা বলছে তো, সে ফোর্বসরে বলতেছিল যে এই ভিডিওটা আমি দেখি, আমি ফেলপসের ওই ব্যাপারটা ফলো করি। কারণ আমি এই জিনিসটা দেখায় নিজেরে বলি যে তুমি একবার যখন পারছো, আবার এই মোমেন্টে যখন আসবে তুমি পারবা। এই যে ও পেনাল্টি জেতে এত বেশি, এটা মেসি ও ফোর্সরে বলছে যে ও এত পেনাল্টি জেতে, ওর পেনাল্টি কনভার্সন রেট ওর এগেনস্টে হচ্ছে 50%। মানে ওর এগেনস্টে পেনাল্টি পাইলে সারা পৃথিবীর সেরা সেরা গোলরক্ষক অলিভার কান, বুফন, নয়ারের মতো গোলরক্ষকের এগেনস্টে পেনাল্টি কনভার্সন রেট 80%-এর উপরে। তাই হওয়া স্বাভাবিক। আপনি পেনাল্টি পাইলে সেটা টাই ব্রেকার হোক আর ইন ম্যাচ হোক, পেনাল্টি পাইলে গোল হবে, এটাই স্বাভাবিক। গোলকিপার ঠেকাইতে পারবে না, এটাই স্বাভাবিক। সেখানে দিবু 50% পেনাল্টি ঠেকায় ফেলে, বা তার এগেনস্টে গোল করা যায় না, বারে মেরে দেয়, কেউ উপর দিয়ে মেরে দেয়, আবার বেশিরভাগ ও ঠেকায় ফেলে। এটা ফ্লুক না, এটা ফ্লুক না। মেসি বলতেছে ফোর্বসরে যে ও ম্যাচের আগে যখন মিটিং হয় তখন সবাই এক একজন এক একটা পরিস্থিতি নিয়ে কথা বলে যে এই হলে আমরা এই করব। বিশেষ করে কোচ নানা রকম বিকল্প বলে যে যদি কোনো কারণে লিও পিছায় পড়ে তখন অমুকরে আগাইতে হবে, তমুকরে আগাইতে হবে। আর প্রতিটা ম্যাচে, প্রতিটা নকআউট ম্যাচে দিবুর একটা কমন আলাপ আছে, সেটা হচ্ছে পেনাল্টি শুট আউটে গেলে কে কে কুইক কিক নেবে আমাদের হয়ে, আর আমি আজকে পেনাল্টি শুট আউটে এই করব। এটা শুরুর দিকে একটু বিরক্তিকর লাগতো। মেসি বলতেছে যে এটা কেমন কথা, ম্যাচ আমরা তো জিততে চাই, স্ট্রেট হয়ে আমি জিততে চাই। ও কেন রোজ পেনাল্টির আলোচনা করে? বলে যে আমি পরে ওর সাইকোলজিটা বুঝছি। ও সবচেয়ে খারাপ সিচুয়েশনের জন্য রেডি থাকতে হয়। একটা গোলকিপারের জন্য সবচেয়ে খারাপ সিচুয়েশনটা কি? ম্যাচ টাই ব্রেকারে যাওয়া, পেনাল্টি শুট আউটে যাওয়া। ও ওই সিচুয়েশনের জন্য রোজ রেডি। আপনি যদি মেন্টালি রোজ মৃত্যুর জন্য রেডি থাকেন, তাহলে ছোটোখাটো জখম আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ও ফলে সে পেনাল্টিতে গিয়ে ওটা করবে। আবার দেখেন মানসিক প্রস্তুতি কোন লেভেলে? সে হচ্ছে প্রত্যেকটা খেলোয়াড়কে নিয়ে সে আর ওই যে তাদের গোলরক্ষক কোচ বিপুল সময় কাটায়। তাদের ওই যে মাতিয়াস মান্না আছে, অ্যানালিসিস নিয়ে কাজ করে। ও মাতিয়াস মান্নার কাছে শুধু জানতে চায় যে ওর উইকনেসটা কোথায়? আমার এগেনস্টে কে, কে শুট করতে পারে? ফ্রান্সের এগেনস্টে খেলা, ওদের কে, কে শুটার আছে? সবার লিস্ট বের করো। প্রত্যেকের মানসিক দুর্বলতা। মাতিয়াস মান্না ওরা জানাতে চায় ফুটবলিং দুর্বলতা। ও বলে দরকার নেই। ওর মেন্টাল উইকনেসটা কী সেটা বের করো। খোঁজো, খোঁজো, খোঁজো কোথায় ওর দুর্বলতা আছে। একটা কিছু বের হয়। কারোর গার্লফ্রেন্ড নিয়ে সমস্যা, কারোর হয়তো দেখা গেল নার্ভাসনেস নিয়ে সমস্যা আছে, কারোর একটা হিস্ট্রি আছে আর্জেন্টিনার সঙ্গে, কারোর হিস্ট্রি আছে ক্লাব লেভেলে। কিছু একটা পাওয়া যায়। ও ওইটারে ক্যাশ করে রাখে, ওইটারে ইউজ করতে চায়। এখন অবশ্য ফিফা ওর জন্য আবারও সম্ভবত আইন বদলাতে যাচ্ছে যে গোলকিপার যদি পেনাল্টি শুটারের সঙ্গে কথা বলারও চেষ্টা করে তাও রেড কার্ড হবে। মানে চিন্তা করেন এই ছেলেটার মেন্টাল ইম্প্রোভাইজেশন এবং ফিজিক্যাল ইম্প্রোভাইজেশন এই লেভেলে গেছে যে ফিফা অলরেডি একবার আইন বদলাইছে যে সে শুটাররে ডিস্ট্রাক্ট করার জন্য কোনো আচরণ করতে পারবে না। এখন কথা বলাও বন্ধ করে দিবে সম্ভবত ফিফা। গতকালকেই মাত্র দেখলাম এই নিউজটা যে ফিফা আর কথাও বলতে দিবেন না খেলোয়াড়দের। কিচ্ছু যায় আসে না, ও নতুন কোনো বুদ্ধি বের করে নেবে। ফোর্স এই স্টোরিটা শেষ করছে হচ্ছে একটা অনুপ্রেরণার জায়গায় গিয়ে। সেটা হচ্ছে ফোর্স বলতে চায় যে পৃথিবীতে হাজার হাজার ব্যর্থ মানুষ আছে। বেঞ্চে বসা পৃথিবীতে ৩০ বছর বয়স পর্যন্ত বেঞ্চে বসা একমাত্র গোলকিপারকে দিবো মার্টিনেজ? মোটেও না। সর্বকালের সেরা বেঞ্চ গোলকিপার তো জেন্স লেম্যান। সারাটা জীবন জার্মানির বেঞ্চে কাটায় গেল। ইভেন ক্লাবেও একটা বড় সময় সে বেঞ্চে কাটাইছে। আর্সেনালের লিজেন্ড সেই জেন্স লেম্যান ফুরায় গেল। যখন অলিভার কান রিটায়ার করলো সেও আর ফুরায় গেল।
কিন্তু ওই যে নিজের ধরে রাখা, যে মাই ডেজ উইল কাম, এই যে বিশ্বাসটা নিজের উপর রাখা। ফোর্স বলতেছে যে এটা শুধু ফুটবলে না, এটা আপনি ব্যক্তিগত জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করেন। এমি মার্টিনেজের জোকটা শুধু নিয়েন না, এমি মার্টিনেজের মজাটা শুধু নিয়েন না, এমি মার্টিনেজের শত্রুতা, মিত্রতা, সাফল্য, ব্যর্থতা এগুলো শুধু নিয়েন না। এমি মার্টিনেজের কাছ থেকে ওই জিনিসটা নিতে শেখেন, সেলফ বিলিভ, যে আপনি পরিস্থিতি যতই খারাপ হোক না কেন এবং আপনার সময় যতই শেষ হয়ে আসুক, তারপরও আপনার বিশ্বাস রাখতে হবে যে আমি সেরা হব। কারণ আমার গুণ আছে, আমি জানি, আমার গুণের উপরে আমার বিশ্বাস আছে, আমার দক্ষতা আছে যে আমি একদিন বিশ্বের সেরা দলটারে বিশ্বকাপ জিতাবো। ওই যোগ্যতা যদি আমার থাকে তাহলে কে আটকাবে? কোনো না কোনোভাবে ভাগ্য আমার জন্য দুয়ার খুলেই দেবে। এই যে বিশ্বাসটা, এই বিশ্বাসটা যদি আপনি জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রত্যেকটা লোক রাখে, পৃথিবীর সবচেয়ে দুর্বল লোকটা, দুর্বল দেশের কোনো একটা প্রান্তে বসবাস করা লোক, সেও যদি নিজের উপরে এই বিশ্বাসটা রাখে, তার ব্যর্থ হওয়ার কোনো কারণ নাই। ব্যর্থ সে হবে না। ফোর্সের ওই রাইটার, আমি দুঃখিত আমি নামটা মনে রাখতে পারি নাই, ওই রাইটার একদম শেষ করছেন এইভাবে যে আপনার আসলে, আপনি যদি ফুটবল ফলোয়ার হন এবং এমি মার্টিনেজ সম্পর্কে মোটামুটি জানেন এবং এই স্টোরিটা একটু চোখ বুলায় যান, তাহলে আপনার শেষ বেলায় সিদ্ধান্ত নেওয়া উচিত আপনার আসলে কোনো মোটিভেশনাল স্পিকারের দরকার নেই, আপনার আসলে কোনো মেডিটেশন কোর্স করার দরকার নেই। জাস্ট ফলো এমি মার্টিনেজ, বুঝতে পারবেন যে সেলফ বিলিভ আপনারে কোথায় নিয়ে যেতে পারে। আজকে সেই দিবুরে স্মরণ করলাম, এমনিতে বলি দিবুর কথা বলতে গেলে বিনা কারণে আমার হাসি আসতে থাকে। আমার মনে হয় যে আমি যদি দেখেন বাংলাদেশে এসে গেছে লোক, ছেলেটা, আমি মানে আমি সহ বাংলাদেশে যে কোটি কোটি আর্জেন্টিনা ভক্ত, দিবুর পাগলা ভক্ত কেউ একটু চোখে দেখতে পায় নাই। বাংলাদেশের মিসম্যানেজমেন্ট যে কি পুয়োর জিনিস, এইটা বারবার কষ্ট লাগে যে লোকটা বাংলাদেশে আসলো কিন্তু বাংলাদেশের পাগলা সমর্থকদেরও সে দেখতে পেল না, পাগলা সমর্থকরাও তারে দেখতে পেল না। কি হাস্যকর ব্যাপার। যাই হোক, তারপর যদি কোনোদিন সামনাসামনি পাই, আমি নিশ্চিত তারে দেখেই আমি প্রথম যে কাজটা করবো এসে দেব। তারপরে নিশ্চয়ই বলবো যে তুমি আর কাঁদো না। ওই যে মেসির জড়ায় ধরে পেনাল্টি সেভ করার পরে কাঁদছিলা, এটা তোমাকে মানায় না। তোমাকে সবসময় এরকম হাসতে হবে। কারণ তোমাকে দেখে আমরা বাঁচতে শিখতে চাই। দিবু মার্টিনেজ, অনেক ধন্যবাদ। ভালো থাকবা।